আজ আমরা আইপিএল দলগুলোর আয়ের 13টি গোপন উৎস জেনে যাব। প্রথমেই আসা যাক মিডিয়া রাইটসের কথায়। আইপিএল এর সবচেয়ে বড় আয়ের উৎস হলো মিডিয়া রাইটস। বিসিসিআই টিভি সম্প্রচার এবং অনলাইন স্ট্রিমিং থেকে বিশাল অঙ্কের টাকা পায়। এই টাকা দলগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হয়। যেমন স্টার ইন্ডিয়া 2023 সালে 23,575 কোটি টাকায় আইপিএল সম্প্রচারের অধিকার কিনেছিল। প্রতি ম্যাচের জন্য বিসিসিআই প্রায় 60 কোটি টাকা আয় করে, আর এই আয়ের 60 থেকে 70% যায় দলগুলোর পকেটে। এছাড়াও কেকেআর নাইট ক্লাবের মতো বিশেষ শো থেকেও দলগুলো বাড়তি আয় করে। এখানে সম্প্রচারের সময় বিজ্ঞাপনের যে বিপুল পরিমাণ অর্থ আসে তার একটি বড় অংশ দলগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হয়। এই মিডিয়া রাইটসের দাম দিন দিন বেড়েই চলেছে। দ্বিতীয়টা হচ্ছে টিকিট বিক্রি। গত ভিডিওতেও কিন্তু বলছি আইপিএল এর টিকিট সেলস থেকে খুব ভালো একটা ইনকাম আসে। আইপিএল এর প্রত্যেকটা দলের কিন্তু হোম গ্রাউন্ড আছে। সুবিধাটা হলো টিকিট সেলস এর টাকা দলগুলা ভাগ করে নিতে পারে বিসিসিআই সাথে। 3 নাম্বার পয়েন্ট হয়েছে মার্চেন্ডাইজিং। জার্সি, ক্যাপ, ব্যাট, ঘড়ি সহ বিভিন্ন পণ্য বিক্রি করে দলগুলা ভালো আয় করে। ভারতের মার্চেন্ডাইজ মার্কেট বছরে 100% হারে বাড়তেছে। এই মার্কেট প্রায় $30 মিলিয়ন, যা আইপিএল এর জন্য একটি বিশাল সুযোগ। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এবং স্টেডিয়ামের আশেপাশে এই সমস্ত সামগ্রী বিক্রি করে দলগুলো বাড়তি মুনাফা অর্জন করে। বর্তমানে অনলাইনে মার্চেন্ডাইজ বিক্রির পরিমাণও বেড়েছে। চতুর্থ উপায়টা খুবই টেকনিক্যাল, এটা হইতেছে স্টেক বিক্রি। দিল্লি ক্যাপিটালস এর মতো দলগুলো তাদের শেয়ার বিক্রি করে বিশাল অঙ্কের টাকা আয় করছে। কিন্তু জিন্দাল স্টিল ওয়ার্কস দিল্লি ক্যাপিটালস এর 50% শেয়ার 550 কোটি টাকায় কিনছিল। এই ধরনের ডিলগুলো দলগুলোর জন্য খুব বড় আয়ের একটা উৎস। এছাড়াও ভবিষ্যতে শেয়ারের দাম বাড়লে দলগুলো আরো বেশি মুনাফা করতে পারে। এতে করে দলের উন্নতির জন্য অর্থের কোনো অভাব হয় না। 5 নাম্বারটা হলো স্পন্সরশিপ। ভাই, আইপিএল এর প্লেয়ার গুলা যখন খেলে তখন তো দেখেনি তাদের জার্সিতে কি পরিমাণ স্পন্সর। আমার মনে হয় না বডির খুব বেশি জায়গা বাকি আছে, জার্সির উপরে আর কি খুব বেশি জায়গা বাকি আছে যেখানে কোনো স্পন্সর লাগানো যাবে। পা থেকে মাথা পর্যন্ত শুধু স্পন্সর স্পন্সর আর স্পন্সর। জার্সিতে বিভিন্ন কোম্পানির লোগো, স্টেডিয়ামের বিজ্ঞাপন সহ নানাভাবে স্পন্সরশিপ থেকে আয় হয়। যেমন চেন্নাই সুপার কিংস এর কথাই বলি, 2023 সালের আইপিএল এ তারা 18টা বেশি ব্র্যান্ডের সাথে চুক্তিবদ্ধ ছিল। সেইখানে খেলোয়াড়দের জার্সি এবং সোশ্যাল মিডিয়াতেও স্পন্সরশিপের মাধ্যমে আয় হয়। এছাড়া মাঠের মধ্যেও কিন্তু বিভিন্ন রকম স্পন্সরশিপ থাকে, যেমন বাউন্ডারি লাইন স্পন্সরশিপ, স্টাম্প স্পন্সরশিপ ইত্যাদি থেকেও প্রচুর অর্থ আসে। এর পাশাপাশি প্রতিটা দল তাদের প্রধান স্পন্সর থেকে অনেকগুলো টাকা পায়। প্রধান স্পন্সর দেখেন এই যে সবসময় এই জায়গাটায় থাকে, বুকের এই জায়গায় বড় করে একটা লোগো থাকে, ওইটাই হইতেছে প্রত্যেকটা দলের। এক এক দলের এক এক নাম থাকে, বিভিন্ন দলের বিভিন্ন স্পন্সর, এবং এখানে যে নামটা থাকে সেটাই মূলত হইলো একটা আইপিএল দলের প্রধান স্পন্সর। এবং এই প্রধান স্পন্সর থেকেও কিন্তু প্রচুর টাকা আসে। 6 নাম্বারটা হলো প্রাইজ মানি। যদিও আগের ভিডিওতে বলছি প্রাইজ মানিটা আইপিএল টিমের জন্য খুব বেশি ইফেক্ট ফেলায় না, কারণ এক একটা টিমের ভ্যালুয়েশন প্রায় 1000 কোটির কাছাকাছি। সেই 1000 কোটি টাকার মধ্যে 20 কোটি টাকা ঢুকলে আসলে খুব বেশি টাকা পাওয়া যায় না। তবুও বলবো আইপিএল এর দলগুলা যখন টুর্নামেন্টে সেরা হয় বা টপ 4 এ ঢুকে যায় তখন কিন্তু তাদের প্রাইজ মানির যেই জায়গাটা আছে ওইখান থেকে তাদের একটা ইনকাম আসে। প্লাস একটা বাটারফ্লাই ইফেক্টের কথা বলি, একটা টুর্নামেন্টে একটা দল যখন ভালো করে তখন পরবর্তী আসরে তার ব্র্যান্ড ভ্যালু কিন্তু আরো বেড়ে যায়, তখন স্পন্সর রেটও খুব বাড়তি থাকে, টাকাও বাড়তি আসে সেখান থেকে। 7 নাম্বার পয়েন্ট ব্র্যান্ড ভ্যালু। এই যে 6 নাম্বার পয়েন্টের কথা বললাম, একটা টুর্নামেন্ট জিততে গেলে বা টুর্নামেন্টে ভালো করলে ব্র্যান্ড ভ্যালু বেড়ে যায়। এই ব্র্যান্ড ভ্যালুটা বাড়লে কি হয় আসেন আমরা দেখি। বিরাট কোহলি, এমএস ধোনি ও রোহিত শর্মার মতো তারকাদের কারণে দলগুলোর ব্র্যান্ড ভ্যালু বাড়ে। টুর্নামেন্টে ভালো করার পাশাপাশি আপনি বিরাট কোহলির মতো প্লেয়ার, মহেন্দ্র সিং ধোনির মতো প্লেয়ার এবং রোহিত শর্মার মতো প্লেয়ার যদি একটা দলে খেলাইতে পারেন তাহলে কিন্তু ব্র্যান্ড ভ্যালু আসমানে উঠে যাবে। চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, কেকেআর এর মতো দলগুলো তাদের ব্র্যান্ড ভ্যালুর কারণে স্পন্সর এবং বিনিয়োগকারীদের আকর্ষণ করতে পারে। দলের ভালো পারফরমেন্স এবং খেলোয়াড়দের জনপ্রিয়তার উপর ব্র্যান্ড ভ্যালু নির্ভর করে। ওই যে শুরুতে যেটা বললাম, আগের আসরে ভালো করলে পরের আসরে ব্র্যান্ড ভ্যালু কিন্তু এমনি বাড়তি থাকে। তার উপরে যদি স্টার প্লেয়ার অ্যাকোয়ার করা হয় তাহলে তার কথাই নাই। তো ব্র্যান্ড ভ্যালু ভালো হইলে স্পন্সর এমনি টাকা বেশি দিবে ভাই। কারণ বিরাট কোহলি যখন একটা অ্যাডে আসে তখন আপনি একটু তাকায় থাকেন যে সে কি বলতে চাইতেছে। ধোনি যখন একটা বিজ্ঞাপনে আসে তখন আপনি চিন্তা করেন যে ধোনি আসলে কি বলতে চাইতেছে, একটু দেখি। অষ্টম পয়েন্টটাও একটু টেকনিক্যাল, সেটা হইতেছে আনলিস্টেড শেয়ার। চেন্নাই সুপার কিংস এর মতো দলগুলা তাদের প্রি আইপিও শেয়ার বিক্রি করে ভালো আয় করে। এর মাধ্যমে সাধারণ মানুষও দলের মালিকানায় অংশীদার হতে পারে। সাধারণ মানুষ এতে বিনিয়োগ করতে পারলে দলের প্রতি তাদের সমর্থন
আরো বাড়ে। 9 নম্বর পয়েন্ট, আইপিএল এ বিনিয়োগ। আপনি হয়তো জানেন না, সৌদি আরব এবং মার্কিন বিনিয়োগকারীরা আইপিএল এ প্রচুর পরিমাণে বিনিয়োগ করছে। সিলভার লেক পার্টনার্স, KRR এন্ড কোম্পানির মতো মার্কিন কোম্পানিগুলো আইপিএল এ $3.2 বিলিয়ন বেশি বিনিয়োগ করেছে। এই বিনিয়োগ আইপিএল এর পরিকাঠামো উন্নতিতে কাজে লাগে। এতে করে আইপিএল এর মান আরো উন্নত হয়, আর উন্নত মান হইলে বেশি বেশি টাকা আসে। 10 নম্বরটা হলো ওটিটি প্ল্যাটফর্ম রাইটস। দেখেন, আমরা সবাই জানি জিও সিনেমা 2023 থেকে 2027 সালের জন্য 23,758 কোটি টাকায় ডিজিটাল স্ট্রিমিং রাইটস কিনেছে আইপিএল এর। এই নিউজ তো আমরা সবাই জানি, তাই না? সেই টাকাগুলা কিন্তু বিসিসিআই নিজের পকেটে ঢুকায় নেয়। বিসিসিআই সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ শেয়ার আইপিএল এর দলগুলোর মধ্যে ভাগ করে দিছে। ওই সময়টায় ওটিটি প্ল্যাটফর্মে রাইটস বেচার কারণে আইপিএল এর টোটাল মিডিয়া সত্ত্ব গিয়ে দাঁড়াইছে 48,390 কোটি টাকায়। এই পুরাটা টাকাই কিন্তু বিসিসিআই এবং আইপিএল দলগুলা ভাগ করে নিছে। এতে সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে সেটা আপনারাই বিবেচনা করুন। 11 নম্বর পয়েন্ট, ফ্র্যাঞ্চাইজি রাইটস। স্থানীয় স্পন্সরশিপ, মার্চেন্ডাইজ বিক্রি এবং ডিজিটাল কন্টেন্ট থেকে দলগুলো আয় করে। দলগুলোর নিজস্ব ক্রিকেট একাডেমি থেকেও আয় হয়। 12 নম্বর পয়েন্ট, প্লেয়ার এন্ডোর্সমেন্ট। জনপ্রিয় খেলোয়াড়দের এন্ডোর্সমেন্ট থেকে দলগুলো কমিশন পায়। খেলোয়াড়দের জনপ্রিয়তার উপর এন্ডোর্সমেন্টের পরিমাণ নির্ভর করে। তারকা খেলোয়াড়রা বিভিন্ন ব্র্যান্ডের সাথে যুক্ত হয়ে প্রচুর অর্থ উপার্জন করে। এখন এই জিনিসটা নিয়ে অনেকেই হয়তো ক্লিয়ার না, আমি একটু ক্লিয়ার করি। প্লেয়ার এন্ডোর্সমেন্ট মানে হচ্ছে আইপিএল এ চুক্তিবদ্ধ কোনো প্লেয়ার তার নিজস্ব এজেন্টের মাধ্যমে, মানে বাহ্যিক কোনো এজেন্ট, দলের থেকে কেউ না, তার নিজস্ব পার্সোনাল যে এজেন্ট আছে সেই এজেন্টের মাধ্যমে কোনো XYZ ব্র্যান্ডের সাথে কোনো ডিলে গেলে সেই ডিলের টাকার শেয়ার কিন্তু আইপিএল এর দলগুলোও পায়। কারণ তাদের যে চুক্তি হয়, প্লেয়ারের সাথে আইপিএল এর যে চুক্তি হয় সেই চুক্তিতে কিন্তু এই বিষয়গুলো উল্লেখ করা আছে। 13 নম্বর পয়েন্ট, সোশ্যাল মিডিয়া। আইপিএল এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলা কি পরিমাণে অ্যাক্টিভ সেটা আর বলার অপেক্ষা রাখে না। গত ভিডিওতেও বলছি, আপনারা চাইলে গত ভিডিওটা দেখতে পারেন। ওইখানে কন্টেন্ট মনিটাইজেশন থেকে খুব ভালো পরিমাণ আয় হয় দলগুলা। এর পাশাপাশি ফ্যানদের সাথে কন্টিনিউয়াস যুক্ত থাকা তো আছেই। তো বন্ধুরা, এই ছিল আইপিএল দলগুলোর আয়ের 13টি গোপন উৎস। আইপিএল শুধু একটি খেলা নয়, এটি একটি বিশাল ব্যবসা। এই তথ্যগুলো জেনে আপনার কেমন লাগলো কমেন্ট করে জানান। আর হ্যাঁ, এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এরকম আরো মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।